অনলাইন সকল শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভার্চুয়াল ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমরা আলোচনা করব পঞ্চদশ অধ্যায়ের ক্ষেত্রফল সম্পর্কিত উপাদ্য ও সম্পাদ্য। তবে ক্ষেত্রফল সম্পর্কিত উপাদ্য সম্পাদ্য এই অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব পিথাগোরাসের উপাদ্য নিয়ে। তা আমরা পিথাগোরাসের উপাদ্যটি আমরা অবশ্যই এই ক্লাস শেষে অবশ্যই বর্ণনা করতে পারবো এবং পিথাগোরাসের উপাদ্যটি প্রমাণ করতে যে প্রয়োজনীয় চিত্র অঙ্কন করা লাগে সেই চিত্র অঙ্কন করতে পারবো। সর্বোপরি পিথাগোরাসের উপাদ্যটি প্রমাণ করতে পারবো। প্রথমে আমরা পিথাগোরাসকে দেখে নিই। গ্রিক দার্শনিক পিথাগোরাস আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে তিনি এই আজকের যে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ যে তত্ত্বটি আবিষ্কার করেছিলেন। তাহলে আমরা পিথাগোরাসের সেই অনবদ্য আবিষ্কারটি একটু দেখে নিই। পিথাগোরাসের অনবদ্য আবিষ্কারটি হলো যে যখন একটি ত্রিভুজে একটি কোণ সমকোণ থাকে তখন ত্রিভুজটির বাহু তিনটির উপর তিনটি বর্গ অঙ্কন করা হলে সবচেয়ে বড় বর্গটির ক্ষেত্রফল হবে অন্য দুটি বর্গের ক্ষেত্রফলের সমান। এখানে আমরা যেই সমকোণী ত্রিভুজটি দেখতে পাচ্ছি, এখানে ত্রিভুজের তিনটি বাহুর উপর তিনটি বর্গ অঙ্কন করা হয়েছে এবং প্রত্যেকটি বাহুকে এ বি সি দ্বারা প্রকাশ করছে এই বাহুকে। তাহলে এই বাহুর বর্গের ক্ষেত্রফল হবে বি স্কোয়ার, এটা হবে সি স্কোয়ার, এটা এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার সমান হবে কি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অর্থাৎ তিনি এই কথাটাই বলেছিলেন যে বড় বর্গটির ক্ষেত্রফল হবে কি অপর দুটি বর্গের ক্ষেত্রফলের সমান। তাহলে এই গ্রিক দার্শনিক পিথাগোরাস সম্পর্কে আমরা আরো কিছু একটু জেনে নিই। তথ্যমতে গ্রিক দার্শনিক পিথাগোরাস বিজ্ঞানী ও ধর্মীয় পণ্ডিত ছিলেন। পিথাগোরাসের জন্ম খ্রিস্টপূর্ব 569 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেন খ্রিস্টপূর্ব 595 খ্রিস্টাব্দে। পিথাগোরাসকে বিশুদ্ধ গণিতবিদ হিসাবে বিবেচনা করা হয় এবং পিথাগোরাস বিশ্বাস করতেন সকল বস্তুই সংখ্যা। অর্থাৎ আমরা যে সকল বস্তু দেখতে পাই সবই কি সংখ্যা এবং গণিত হলো সব কিছুর ভিত্তি, সকল বিষয়ের ভিত্তি হচ্ছে গণিত এবং জ্যামিতি গণিত চর্চার সর্বোৎকৃষ্ট পন্থা। অর্থাৎ আমরা যদি গণিতকে ভালো করে চর্চা করতে চাই তাহলে জ্যামিতির মাধ্যমে সেটা চর্চা করা হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে এখন আসো আমরা পিথাগোরাসের সেই উপাদ্যটি সম্পর্কে একটু জেনে নিই। এখানে আমরা যেই ত্রিভুজটি দেখতে পাচ্ছি এই ত্রিভুজটির এ কোণ এক সমকোণ, তাহলে বিসি বাহুকে আমরা কি বলতে পারি অতিভুজ, এ বি বাহু হচ্ছে কি ভূমি এবং এসি বাহু হচ্ছে কি লম্ব। তাহলে পিথাগোরাসের মতে আমরা বলতে পারি কি অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু হবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অর্থাৎ বিসি স্কয়ার সমান কি হবে বিসি স্কয়ার সমান হবে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে এখন আমরা প্রমাণটি দেখব। পিথাগোরাস যেভাবে বলেছিলেন এখানে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর উপর তিনটি বর্গ অঙ্কন করা হয়েছে। তাহলে বড় বর্গটির ক্ষেত্রফল হচ্ছে অপর দুটি বর্গের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ সমকোণী ত্রিভুজকে ঠিক একইভাবে সংজ্ঞায়িত করা যায় অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু অর্থাৎ এ বি এবং এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ পিথাগোরাস যেই অনবদ্য তথ্যটি দিয়েছিলেন যে সমকোণী ত্রিভুজের প্রতি তিনটি বর্গ অঙ্কন করা হয়, তাহলে বড় বর্গটির ক্ষেত্রফল হবে ছোট দুটি বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আর এটাকে এইভাবেই বর্ণনা করা যায় যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরাও যদি পিথাগোরাসের এই উপাদ্যটি জ্যামিতিক উপায়ে প্রমাণ করব আজকে, প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখে নিব যে ত্রিভুজ এ বি সি এ কোণ সমকোণ এবং বিসি তার অতিভুজ। তাহলে প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার ইজিক্যাল টু কি হবে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। বিসি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে এই ত্রিভুজটি প্রমাণ করার জন্য আমাদের যেভাবে অঙ্কন করতে হবে অর্থাৎ এ বি বিসি এবং এসি বাহুর উপর যে বর্গ অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা দেখি কিভাবে বর্গ অঙ্কন করতে হয়, অর্থাৎ প্রয়োজনীয় চিত্র অঙ্কন সম্পর্কে আমরা এখন জানব। আমরা এখানে ত্রিভুজটি দেখে নিচ্ছি। এবিসি ত্রিভুজ, বিসি বাহুর উপর আমরা বর্গ অঙ্কন করব। বিসি বাহুর উপর
এখন আমরা দেখব এসি বাহুর উপর কিভাবে বর্গ অঙ্কন করতে হয়। আমরা এসি বাহুর উপর বর্গ অঙ্কন করে নিলাম। এখন আমরা দেখব যে এবি বাহুর উপর কিভাবে বর্গ অঙ্কন করতে হয়, অর্থাৎ এবি বাহুর সমান করে বর্গ অঙ্কন করতে হবে। আমরা এবিসি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর উপর তিনটি বর্গ অঙ্কন করে নিয়েছি, অর্থাৎ বিসি বাহুর উপর বিসি বাহুর সমান করে বর্গ অঙ্কন করেছি। এসি বাহুর উপর এসি বাহুর উপর এসি বাহুর সমান করে বর্গ অঙ্কন করেছি। এবি বাহুর উপর এবি বাহুর সমান করে বর্গ অঙ্কন করেছি। এখন আমরা এই বিই এবং সিডি বাহুর সমান্তরাল করে বিসি এবং সিডি বাহুর সমান্তরাল করে এপি রেখা আঁকবো, যা বিসিকে এম বিন্দুতে ছেদ করে, বিসিকে এম বিন্দুতে ছেদ করে। এই যোগ করব, সিএল যোগ করব। তাহলে আমরা কি যোগ করলাম, অর্থাৎ বিই এবং সিডি বাহুর সমান্তরাল করে এপি অঙ্কন করেছি, যা বিসিকে এম বিন্দুতে ছেদ করে। এই এবং সিএল যোগ করেছি, তাহলে আমাদের অঙ্কন হয়ে গেল। আমরা এখন অঙ্কনটি একটু মিলিয়ে নিই। যে অতিভুজ বিসি এর উপর বিইডিসি বর্গ আঁকি, এসি এর উপর এ সি এফ জি বর্গ আঁকি এবং এবি এর উপর এ বি এল এম বর্গ অঙ্কন করি। এ বিন্দু দিয়ে বিডি বিই এবং সিডি এর সমান্তরাল এপি রেখা আঁকি, যা বিসিকে এন এবং ইডিকে পি বিন্দুতে ছেদ করে। এ ই এবং সিএল যোগ করি। তাহলে তোমরা বিশেষ নির্বাচন লিখবা, তারপর এই ত্রিভুজটা একে অঙ্কন করবা, এর নিচে অঙ্কনের বিবরণটা লিখবা। এখন আমরা দেখব যে এই উপাদ্যটি কিভাবে প্রমাণ করতে হয়। আমরা প্রমাণ কিভাবে লিখবো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ভি এল একটা সমকোণ এবং ই বি সি এটাও সমকোণ, কারণ বর্গের এ বি এল এম বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ এবং এখানে বিইডিসি এর প্রত্যেকটি কোণ সমকোণ। যেহেতু এই দুইটা কোণ সমকোণ, তাহলে আমরা কি লিখতে পারি, এ বি এল সমান হচ্ছে সি বি ই। এখন আমরা উভয় পাশে কি যোগ করব, আমরা উভয় পাশে এই যে এ বি সি কোণ যোগ করব। আমরা উভয় পাশে এ বি সি কোণ যোগ করেছি, তাহলে এ বি এল এবং এ বি সি এই দুটি কোণ মিলে কি হয়, এ বি এল এ বি সি এই দুটি কোণ মিলে হচ্ছে কি সি বি এল। এই দুটি কোণ মিলে আমরা সি বি এল লিখে নিলাম। অপরদিকে ই বি সি বা সি বি ই কোণ এর সাথে যোগ হয়েছে এ বি সি কোণ, তাহলে এ বি সি কোণ আর সি বি ই কোণ এই দুইটা কোণ মিলে আমরা লিখতে পারি কি এ বি ই কোণ, এ বি ই কোণ। এখন আমরা এই কোণ দুটি সংশ্লিষ্ট ত্রিভুজ, অর্থাৎ সি বি এল সংশ্লিষ্ট ত্রিভুজটি হচ্ছে সিবিএল এবং এ বি ই কোণ সংশ্লিষ্ট ত্রিভুজটি হচ্ছে এ বিই। তাহলে এ বিই ও সিবিএল এই দুটি ত্রিভুজের মধ্যে কি সমান দেখানো যায়, এই দুটি ত্রিভুজের মধ্যে সমান দেখানো যায় যে বিই সমান হচ্ছে বিসি, বিই সমান হচ্ছে বিসি, কারণ একই বর্গের দুটি বাহু দুটি ত্রিভুজের সাথে সংশ্লিষ্ট। তাহলে বি হচ্ছে এ বি ত্রিভুজের সাথে আর বিসি হচ্ছে সিবিএল ত্রিভুজের সাথে, তাহলে এই দুটি বাহু সমান। এবং আমরা বলতে পারি যে এ বি সমান হচ্ছে বিএল, এ বি সমান বিএল, কারণ একই বর্গের দুটি বাহু, কিন্তু বাহু দুটি ত্রিভুজের সাথে সংশ্লিষ্ট। এ বি হচ্ছে এ বিই ত্রিভুজের সাথে আর বিএল হচ্ছে সিবিএল ত্রিভুজের সাথে, তাহলে এ বি বিএল সমান। এবং আমরা এর আগেই প্রমাণ করেছি যে এ বি ই কোণ সমান হচ্ছে সি বি এল কোণ। যেহেতু এই দুটি ত্রিভুজের মধ্যে দুটি বাহু একটি কোণ সমান দেখাতে পেরেছি, তাহলে এই দুটি ত্রিভুজ সর্বসম। আমরা দেখে নিই এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, তাহলে দুটি ত্রিভুজ সর্বসম। এখন আমরা
এ বি ই ত্রিভুজ এবং বি ই পি এন এই চতুর্ভুজ দেখতে পাচ্ছি যে একই ভূমি বিই এবং সমান্তরাল রেখা যুগল বিই এবং এপি এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা জানি যে যদি একটি ত্রিভুজ এবং চতুর্ভুজ একই ভূমি এবং সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে যেহেতু ত্রিভুজ এবি এবং চতুর্ভুজ বি এন পিই একই ভূমি বিই এবং সমান্তরাল রেখা যুগল বিই এবং এপি এর মধ্যে অবস্থিত, তাহলে আয়তক্ষেত্র বি এন পিই ইজিক্যাল টু হবে 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এবি এর ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের কি দ্বিগুণ। বিষয়টি আমরা একটু ক্লিয়ার করে দেখি যে এই ত্রিভুজ এবিএল এবং চতুর্ভুজ হচ্ছে বি এন পি একই ভূমি বি এবং সমান্তরাল রেখা যুগল বি এবং এপি এর মধ্যে অবস্থিত, তাহলে চতুর্ভুজ ক্ষেত্র বি এন পিই হবে কি ইজিক্যাল টু 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এবি এর ক্ষেত্রফল। অনুরূপভাবে আমরা যদি দেখি ত্রিভুজ সিবিই এবং চতুর্ভুজ এ বি এল এম একই ভূমি এবং সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত, তাহলে কি লেখা যায় যে বর্গক্ষেত্র এ বি এল এম ইজিক্যাল টু হচ্ছে যে 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র সিবিএল। তাহলে আমরা যেহেতু ইতিমধ্যে প্রমাণ করেছি ত্রিভুজ ক্ষেত্র এ বিই এবং ত্রিভুজ ক্ষেত্র সিবিএল সমান, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ বিই এবং ত্রিভুজ ক্ষেত্র সিবিএল সমান। যদি এই দুটি ত্রিভুজ সমান হয় তাহলে এই দুটি চতুর্ভুজও কি হবে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি আয়তক্ষেত্র বিএনপিই সমান বর্গক্ষেত্র এ বি এল এম। আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে নিলাম। এরপর আমরা আমাদের পরবর্তী ধাপে যাই। এখন আমরা যদি এ ডি এবং বিই এফ যোগ করি তাহলে আগের মতো একইভাবে আমরা কি প্রমাণ করতে পারি, অর্থাৎ এই আয়তক্ষেত্রটি আর এই বর্গক্ষেত্রটি অবশ্যই সমান। তাহলে আমরা লিখতে পারি আয়তক্ষেত্র এনসিডিপি সমান বর্গক্ষেত্র হচ্ছে এসিএফ জি। তাহলে এটাকে 2 নং সমীকরণ দিলাম। তাহলে আমরা 1 নং আর 2 নং যদি যোগ করি, 1 নং আমাদের ছিল কি, 1 নং আমাদের ছিল এই যে হলুদ করা রংটা ছিল এই দুইটি অংশ সমান, অর্থাৎ বি এন পি এই অংশটা এ বি এল এম বর্গের সমান। তাহলে এই বাম পাশে ছিল এই অংশ আর 2 নং সমীকরণের বাম পাশে ছিল এই অংশ। তাহলে আমরা যদি যোগ করি এই দুটি অংশ হবে বাম পাশে আর এই দুটি অংশ হবে কি ডান পাশে। তাহলে আমরা লিখতে পারি কি 1 নং 2 নং যোগ করে যে বি এন পিই যোগ আয়তক্ষেত্র এনসিডিপি, যে আয়তক্ষেত্র বি এন পিই যোগ আয়তক্ষেত্র এনসিডিপি আর ডান পাশে হবে এই দুটি বর্গক্ষেত্র ইকুয়াল টু বর্গক্ষেত্র এ বি এল এম যোগ বর্গক্ষেত্র এ সি এফ জি লিখে নিলাম। এখন বাম পাশে এই দুটি আয়তক্ষেত্রকে একত্রিত করে অর্থাৎ বি এন পিই যোগ আয়তক্ষেত্র এনসিডিপি এই দুটি আয়তক্ষেত্রকে একত্রিত কি লেখা যায় বিইডিসি এই বর্গক্ষেত্রটি লেখা যায়। তাহলে আমরা লিখলাম এই দুটির পরিবর্তে বর্গক্ষেত্র বিসিডি সমান, আর এটা যেভাবে ছিল বর্গক্ষেত্র এবি এলএম যোগ বর্গক্ষেত্র এসিএফজি। তাহলে এখন এই বিসিডিই এই বর্গটির ক্ষেত্রফল হবে যে কোনো এক বাহু স্কোয়ার। তো আমরা বিসি বাহু নিলাম, তাহলে বিসি বাহু স্কোয়ার, আর এ বি এল এম এই বর্গটির ক্ষেত্রফল যে কোনো এক বাহুর উপর স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার, আর এ সি এফ জি এই বর্গটির ক্ষেত্রফল হবে যে কোনো বাহুর উপর স্কোয়ার। তাহলে আমরা এসি বাহু নিয়ে নিলাম এসি স্কোয়ার। তাহলে আমাদের হয়ে গেল যে বিসি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অর্থাৎ বড় বর্গটির ক্ষেত্রফল হচ্ছে অপর দুটি বর্গের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ যা পিথাগোরাসের সূত্র, অর্থাৎ অতিভুজের উপর এখানে বিসি ছিল আমাদের অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ হয়ে গেল। আমরা এই সম্পূর্ণ প্রমাণটি এক নজরে দেখে নিব। সম্পূর্ণ প্রমাণটি যদি আমরা এক নজরে দেখি তাহলে আমরা প্রথমে লিখেছিলাম যে এ বি এল সমান হচ্ছে এ বি ই, আমরা উভয় পক্ষের সাথে এ বি সি যোগ করেছি, তাহলে এ বি এল এর সাথে যদি আমরা এ বি সি যোগ করি তাহলে হলো সি বি এল, আর এ সি বি এর সাথে যদি আমরা এ বি সি যোগ করি
হয়ে গেল এ বি ই। তাহলে সি বি এল এবং এ বি ই কোন সংশ্লিষ্ট আমাদের দুটি ত্রিভুজ হচ্ছে এ বি ই ত্রিভুজ এবং সি বি এল ত্রিভুজ। তাহলে এ বি ই ত্রিভুজ এবং সি বি এল ত্রিভুজের মধ্যে কি সমান দেখানো যায়? এ বি ত্রিভুজের মধ্যে দেখানো যায় বিই সমান হচ্ছে বিসি, আর এ বি সমান হচ্ছে বিএল, এবং অন্তর্ভুক্ত এ ভি ই কোণ সমান অন্তর্ভুক্ত হচ্ছে সি বি এল কোণ। তাহলে আমরা যেহেতু দুটি বাহু এবং একটি কোণ সমান, তাহলে ত্রিভুজ দুটি সমান বলতে পারি। এ বি ই এবং সি বি এল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আবার আমরা দেখেছি এ বি ই ত্রিভুজ এবং বি এন পি ই চতুর্ভুজ একই ভূমি বি এবং সমান্তরাল রেখাগুলির মধ্যে অবস্থিত। তাহলে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, অর্থাৎ আয়তক্ষেত্র বি এন পি ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র এ বি। অনুরূপভাবে সি বি এল এবং এ বি এল এম বর্গটি একই ভূমি এবং সমান্তরাল রেখাগুলির মধ্যে অবস্থিত। তাহলে বর্গক্ষেত্র এ বি এল এম এর ক্ষেত্রফল হবে কি 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র সি বি ই সিবি। যেহেতু এই এ বি এবং সিবিএল এর ক্ষেত্রফল সমান, তাহলে আমরা বলতে পারি যে বি এন পি এর ক্ষেত্রফল সমান হবে এ বি এল এম এর ক্ষেত্রফল। অনুরূপভাবে আমরা এডি এবং বি এফ যোগ করে প্রমাণ করেছি বি এন সি ডি পি এই অংশের ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্র এ সি এফ জি এর সমান। তাহলে 1 নং আর 2 নং আমরা যোগ করেছি। তাহলে বাম পাশে আমাদের ছিল কি বি এন পি আয়তক্ষেত্র ক্ষেত্রফল যোগ আয়তক্ষেত্র এন সি বি এন পি আর এন সি ডিপি, আর ডান পাশে ছিল বর্গক্ষেত্র এ বি এল এম যোগ বর্গক্ষেত্র এ সি এফ জি। তাহলে এই দুটি অংশকে একত্রিত করে কি লেখা যায়? বিসি ডি ই। তাহলে বিসি ডি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বিসি স্কোয়ার, আর এ বি এল এম বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ বি স্কোয়ার, এবং এফ এ সি এফ জি বর্গের ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটি ব্যবহার করে এই অনুশীলনটি করার চেষ্টা করব। যে তোমাদের যে অনুশীলনটি রয়েছে যে সমবাহু ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি হলে আমাদেরকে প্রমাণ করতে হবে 4AD স্কোয়ার সমান 3AB স্কোয়ার। চলো শিক্ষার্থী বন্ধুরা, তখন আমরা এখন দেখব যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে কিভাবে এই সমস্যাটি সমাধান করতে হয়। তাহলে প্রথমে আমরা যা আছে তাই লিখে নিলাম যে সমবাহু ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি প্রমাণ করতে হবে যে 4AD স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তাহলে আমরা অঙ্কনটা এঁকে নিই। আমরা এবিসি একটি সমবাহু ত্রিভুজ নিয়ে নিলাম যার মধ্যমা হচ্ছে এডি। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে 4AD স্কোয়ার ইকুয়াল টু 3AB স্কোয়ার। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলেই দেওয়া হচ্ছে যে এই ত্রিভুজটা সমবাহু, অর্থাৎ এবি বিসি এসি তিনোটা বাহুই কি সমান। তাহলে আমরা ত্রিভুজ এবিসি কি লিখতে পারি? এবি সমান বিসি সমান এসি বাহু। আবার আমাদেরকে যেহেতু ডি বিসি বাহুর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে আমরা কি লিখতে পারি? বিডি হচ্ছে হাফ বিসি, বিডি হচ্ছে বিসি এর অর্ধেক। এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে এডি মধ্যমা, অর্থাৎ এডি বিসি এর উপর লম্ব। তাহলে এডি বি কোণ এক সমকোণ। যেহেতু এডি বিসি এর উপর লম্ব, তাহলে আমরা বলতে পারি কি এডি বি কোণ এক সমকোণ। ত্রিভুজ এবি দিয়ে এবি এডি বি কোণ সমান এক সমকোণ, কারণ এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। তাহলে এই পর্যন্ত আমরা যা বলেছি আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে এবিসি ত্রিভুজে বলেছে সমবাহু ত্রিভুজ। তাহলে এবি সমান বিসি সমান এসি, আর ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিডি হবে বিসি এর অর্ধেক। অপরদিকে যেহেতু এডি বিসি এর উপর লম্ব, আমরা বলতে পারি এডি বি এক সমকোণ, অর্থাৎ ত্রিভুজ এবি দিয়ে বিডি কোণ এক সমকোণ। তাহলে যেহেতু ত্রিভুজ এ বি দিয়ে এডি বি এক সমকোণ, তাহলে এখানে এবি হচ্ছে কি অতিভুজ, আর এডি হচ্ছে কি লম্ব, আর বিডি হচ্ছে ভূমি। পিথাগোরাসের সূত্র মতে আমরা কি বলতে পারি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই কারণে আমরা লিখেছি এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। এখন বিডি যেহেতু বিডি সমান হচ্ছে কি, বিডি সমান হচ্ছে হাফ বিসি, তাহলে বিডির পরিবর্তে হাফ বিসি লিখেছি, স্কয়ার পরিবর্তে স্কয়ার। এখানে এবি স্কয়ার ছিল সমান এডি স্কয়ার লিখেছি আমরা। এখন আমরা যেহেতু স্কয়ার, তাহলে 2 দুগুণে কত 4 আর বিসি স্কয়ার। তাহলে এখানে লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে 4। এডির নিচে 1 আছে, 1 দিয়ে যদি 4 কে গুণ করে ভাগ করি তাহলে 4 হবে, আর গুণ করলে হবে 4AD স্কয়ার যোগ 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে বিসি স্কয়ার গুণ করলে বিসি স্কয়ার। এখন আমরা যদি আর গুণন করি তাহলে কি হবে?
আমরা যদি আর গুণন করি তাহলে হবে 4ab স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 4ad স্কয়ার প্লাস bc স্কয়ার। কিন্তু আমরা এখানে দেখেছি যে ab bc ac সমান, তাহলে আমরা এখানে bc এর পরিবর্তে কি লিখতে পারি, ab লিখে নিলাম। এখন আমরা ab কে পক্ষান্তর করে নিলাম, ab আছে প্লাসের, বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাসের, তাহলে এখানে 4ab স্কয়ার আর এখানে 4ad স্কয়ার ভাবে রয়ে গেল, একইভাবে রয়ে গেল। এখন 4ab স্কয়ার থেকে যদি আমরা ab স্কয়ার বাদ দিই তাহলে থাকবে কি 3ab স্কয়ার ইজ ইকুয়াল টু 4ad স্কয়ার। আমরা 4ad স্কয়ারকে বাম পাশে নিয়ে আসলাম এবং 3ab স্কয়ার ডান পাশে দিয়ে দিলাম, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই প্রমাণটি অবশ্যই বুঝতে পেরেছো। আমরা যদি বিষয়টি আরেকবার আলোচনা করি যে সমবাহু ত্রিভুজ ABCAD মধ্যমা প্রমাণ করতে হবে যে 4ad স্কয়ার সমান 3ab স্কয়ার, অর্থাৎ মধ্যমার বর্গের 4 গুণ সমবাহু ত্রিভুজ যে কোনো এক বাহুর বর্গের 3 গুণের সমান। তাহলে এখানে আমরা প্রথমে ত্রিভুজটা এঁকে নিলাম, ABC একটা সমবাহু ত্রিভুজ, এডি হচ্ছে মধ্যমা, তাই ত্রিভুজ ABC আমরা কি দেখতে পাচ্ছি, AB BC AC তিন বাহু সমান, যেহেতু ত্রিভুজটি সমবাহু, আর ডি যেহেতু BC এর মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি যে BD হচ্ছে হাফ BC। এখানে AD যেহেতু BC এর উপর লম্ব, তাহলে ত্রিভুজ ABDA আমরা কি বলতে পারি, ত্রিভুজ ABDA বলতে পারি ADB কোণ এক সমকোণ। আর যেহেতু ABD একটি সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের মতো বলতে পারি যে এই সমকোণের বিপরীত হচ্ছে AB, তাহলে AB হচ্ছে অতিভুজ AD লম্ব BD ভূমি, অর্থাৎ AB স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে AD স্কয়ার প্লাস BD স্কয়ার। BD এর পরিবর্তে আমরা চেঞ্জ করে কি লিখেছি হাফ BC, যেহেতু স্কয়ার BC এর উপর আছে 2 এর উপর আছে, তাহলে 2 দুগুণ হবে কি 4 BC স্কয়ার। এখন 4 যদি লসাগু হয়, AD নিচে 1 আছে, 1 দিয়ে 4 কে ভাগ দিয়ে 4 আর AD গুণ করলে 4 মানে 4AD স্কয়ার প্লাস 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1 আর BC স্কয়ার গুণ করলে BC স্কয়ার। এখন আমরা আর গুণ করব, তাহলে 4 এর সাথে AB স্কয়ার গুণ হবে 4AB স্কয়ার আর 4AD স্কয়ার প্লাস BC স্কয়ার রয়ে গেল একইভাবে, অর্থাৎ 1 দিয়ে যদি গুণ করি। এখন আমরা BC অর্থাৎ BC সমান হচ্ছে কি AB, যেহেতু তিন বাহু সমান BC এর পরিবর্তে আমরা AB লিখে নিয়েছি। AB কে যদি পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাসের 4AB স্কয়ার থেকে যদি একটা AB স্কয়ার চলে যায় থাকবে 3AB স্কয়ার, আর এই পাশে 4AD স্কয়ার। 4AD স্কয়ার যদি বাম পাশে নিয়ে আসলাম আর 3AB স্কয়ার ডান পাশে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা পিথাগোরাসের উপপাদ্যের এই প্রয়োগটা বুঝতে পেরেছো। তো আজকে আমাদের এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাসে যদি সবার আগে পেতে চাও বা কোন ক্লাস আপলোড করি তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে ক্লাসটা পাবা না। পরবর্তী ক্লাস পেতে অবশ্যই যখন ভিডিও দেখবে আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে তুমি ক্লিক করে রাখবা, তাহলে আমি আপলোড করার সাথে সাথে যে কোনো ক্লাস তুমি পেয়ে যাবা। আজকে এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকো, আবারও দেখা হবে কোনো বিষয় নিয়ে।